₹2.65। কল্যাণ আশিস সিনহা। সেদিন স্কুলে ঢোকার সাথে সাথেই প্রধান শিক্ষক মহাশয় ডেকে পাঠালেন। কি ব্যাপার? যাই হোক, প্রথমেই কুন্তলবাবুর কাছে জরুরি তলবের কারণটা পেয়ে গেলাম। আজ সবে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, আর 28শে ফেব্রুয়ারির মধ্যে এই অঞ্চলের প্রতিটি মানুষের যাবতীয় তথ্য জোগাড় করে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আর এই কাজের জন্য প্রয়োজনীয় ট্রেনিং আজ দুপুর 2টো থেকে এসআই অফিসে দেওয়া হবে। এই কাজটি আসলে সেন্সাস ডিপার্টমেন্টের, কিন্তু তাদের প্রয়োজনীয় লোকবল না থাকার কারণে আমাদেরকেই করতে হবে। কী আর করা যাবে, এক্ষেত্রে অপশন তো একটাই, তাই না মেনে উপায় বা কী? একে তো আমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকা মিলিয়ে মোটে 3 জন, সর্বশিক্ষার কারণে রান্না করার জন্য তবু 2 জনকে পাওয়া গেছে, কিন্তু 3 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে যদি 2 জন প্রায় 1 মাসের জন্য অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে স্কুল চলবে কিভাবে? স্কুল চলবে কিভাবে তা স্কুল বুঝবে। আমাদের কাছে ওপর থেকে যেমনটি নির্দেশ এসেছে, আমি শুধু তেমনটি করতে বলেছি। স্কুলও চালাতে হবে, আবার সেন্সাসের কাজও করতে হবে। তবে এই কাজ সারাদিনের যে কোনো সময়ে করতে পারো, এই বলে জয়েন্ট বিডিও সাহেব শুরু করলেন। আর তাতেই বুঝে গিয়েছিলাম কাজটির গুরুত্ব কতখানি। কাজটিকে শেষ করতেই হবে, কিন্তু এখনও ঠিক জানি না কাজটি ঠিক কতখানি বড়, তার জন্য আমাদের ঠিক কতটা সময় খরচ করতে হবে। শুধু একটাই কথা জানি, আমাদের 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্তটাকে শেষ করে ফেলতে হবে। বেশ কিছুক্ষণ এটা ওটা চলার পর এই ব্যাপারে দক্ষ একজন কর্মী আমাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেন। একটা ফর্ম হাতে তুলে দেখান, এটিতে অনেক ডিজিট লিখতে হবে এবং ফর্মে দেখানো পদ্ধতিতেই সংখ্যাগুলি লিখতে হবে। ততক্ষণে আমাদের প্রত্যেকের কাছে একটি করে জেরক্স করা ফর্ম দেওয়া হয়েছে। দেখলাম প্রায় 40টি স্তম্ভ রয়েছে, তবে বেশিরভাগটাই পূরণ করা সোজা। অল্প কয়েকটি বাড়ির যে কেউ একজনের সাহায্যে পূরণ করা যায়। মোটামুটি 5টা পর্যন্ত ট্রেনিং চলল। তারপর আমরা যে যার বাড়ি চলে গেলাম। আর তখনই জেনে গেলাম প্রাথমিকভাবে প্রয়োজনীয় ফর্ম 9 তারিখে এসআই অফিসে এসআই অফিস থেকে নিতে হবে। পরদিন যথা সময়ে স্কুলে পৌঁছে স্বাভাবিক কাজকর্ম নিয়ে পড়লাম। টিফিনে ছাত্রছাত্রীদের খাওয়া হয়ে গেলে কুন্তলবাবু ও আমি কুন্তলবাবু সাইকেলে চেপে আমাদের কতটা জায়গা ঘুরে দেখতে হবে তা জানার জন্য বের হলাম। আমাদের শুধু বলে দেওয়া হয়েছে একদিকে খাল ও অন্যদিকে পাবলিক লাইব্রেরির মাঝের পাড়াগুলো আমাদের দুজনের মধ্যে ভাগ পড়েছে, তাই পাশাপাশি হওয়ায় একসাথে কাজ করতে পারবো। কিন্তু স্কুলে উনি আমার প্রধান শিক্ষক, যদিও কোনোদিন এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব উপস্থিত হয়নি। প্রথম দিন বেরিয়েই বুঝতে পারি কাজটির পরিমাণ ঠিক কতটা বিশাল। আমাদের প্রত্যেককে প্রায় 500র মতো বাড়ি গুনতে হবে, মানে 500র বেশি ফর্ম পূরণ করতে হবে। ভেবেই ভয় হচ্ছে। কোনো উপায় যখন নেই, তখন কাজটিকে কিভাবে সংক্ষেপে করা যায় সেটাই ভাবতে শুরু করি। ভাবতে ভাবতে পেয়েও যাই, আর ঠিক করে ফেলি যে কোন পদ্ধতিতে কাজটি আমরা করব। 9 তারিখ প্রথম স্কুলে গিয়ে সই করে আসতে হলো, আর এখানে নাম ধরে
ডেকে ফর্ম দেওয়া হচ্ছে। তাই আমাদের চুপ করে বসে থাকা ছাড়া আর তো কোনো কাজ নেই, অথচ স্কুল ফিরে যেতেও পারবো না। সিস্টেমের ওপর রাগ হলেও নিজের মনের মধ্যে চেপে রাখা ছাড়া আর কোনো উপায়ও নেই। বসে বসে বড্ড বোর হচ্ছিলাম। দেখি দূর থেকে কুন্তলবাবু হাত নেড়ে ডাকছেন। আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে গেলাম। এখানে বসে থেকে আর কোনো কাজ নেই। শান্তিদা ফর্ম দিচ্ছে, ওনাকেই বলে দিয়েছি আমরা 4টের পর আসছি। শান্তিদাও সম্মতি দিয়েছে। আমরা সোজা স্কুলে চলে এলাম। দেখি এখানে সোমাদির অবস্থা খুবই খারাপ। কোনোভাবে 4টে ক্লাসকে একসাথে সামলাতে পারছেন না। একটা রুমে ছাত্রছাত্রীদের চুপ করাতে না করাতেই অন্য রুম থেকে চিৎকার শোনা যাচ্ছে, আর সোমাদিও শুধু এদিক ওদিক ছুটাছুটি করে চলেছেন। আমাদের দেখতে পেয়ে তিনি যেন স্বস্তি ফিরে পেলেন। যাই হোক, সবাই ফিরে আসাতে স্কুল যেন আবার স্বাভাবিক হয়ে উঠল। স্কুল ছুটি হয়ে যাবার পর আবার কুন্তলবাবুর সাথে এসআই অফিসে গেলাম। দেখি তখনও হই হই চলছে, তবে এখন বেশিরভাগ ফর্মই বিলি হয়ে গেছে। আমরা ফর্ম নিতে গিয়ে দেখি মোটে 150টি করে ফর্ম দেওয়া হচ্ছে। এই ফর্মগুলি জমা নেবে 17 তারিখ। ওই দিন আমাদের একটা ম্যাপও এঁকে নিয়ে আসতে হবে, যেখানে প্রতিটি বাড়ির নম্বর উল্লেখ করতে হবে। বুঝে যাই কাজটা কতটা কঠিন, এবং এই 7 দিনেই আসল কাজ হয়ে যাচ্ছে। তারপর শুধু মিলিয়ে নেওয়ার পালা। পরদিন সকালে একটা খারাপ খবর পেলাম। বাথরুমে পড়ে গিয়ে কুন্তলবাবু হাত ভেঙে ফেলেছেন। বুঝতে পারি পুরো কাজটাই এবার আমাকে করতে হবে। তাই সোমাদিকে নিয়ে টিফিন পর্যন্ত স্কুল চালিয়ে বেরিয়ে পড়ি। কতগুলো সাদা কাগজ সঙ্গে নিই। একটা দাগ দিয়ে রাস্তা বুঝিয়ে তারপর দুপাশের বাড়িগুলো নম্বর আকারে লিখি। অন্য একটি কাগজে বাড়ির প্রধানের নাম লিখি। এটা করার জন্য সব বাড়ি ঘুরতেও হচ্ছে না, এক জায়গায় বসে বসেই হয়ে যাচ্ছে। বাদ সাধল রিং বাঁধ আর চকের বেড়াপাড়ায় এসে। রিং বাঁধে যাদের বাড়ি তাদের প্রত্যেকেরই অন্য জায়গায়ও বাড়ি আছে। এগুলি শুধু বন্যার সময় ব্যবহার করা হয়। বছরের অন্য সময়গুলিতে সাধারণত গোয়াল ঘর বা মজুদ ঘর হিসেবেই ব্যবহার বেশি। তাই এগুলিকে বাড়ি না গোয়ালচালা কি হিসাবে দেখাবো? এখন যা পাচ্ছি তাই দেখাই, কিন্তু এখানে যে অনেক ঘর আছে। শুধু রিং বাঁধেই প্রায় 700 ঘর পাচ্ছি। আর চকের বেড়াপাড়া, এখানে অগণতি ঘর রয়েছে। ঘরের ভিতরে ঘর, বারান্দায় একপাশ ত্রিপল দিয়ে ঘিরে ঘর। তবু যতটা সম্ভব প্রায় প্রতিটা বাড়ির নম্বর আলাদাভাবে লিখতে থাকি। শুধু এই কাজটি করতেই 2 দিন চলে যায়। যাই হোক, এখন অন্তত বুঝতে পারি আমাকে 1300-র মতো ফর্ম পূরণ করতে হবে। কিছু কুন্তলবাবুর ভাগে দেখাতে হবে, বাকি আমার ভাগে। এই পর্যন্ত করার পর দেখি চকের ফৈদরপাড়া আর মাইতিপাড়া বাদ পড়ে গেছে। যাই হোক, ওই 2 পাড়াতেই এই বংশের লোকের বাস হওয়ায় এক জায়গায় বসে বসেই পুরো হিসাবটা পাওয়া গেল। আর বাড়ির সংখ্যাও 1350 পেরিয়ে গেল। আজকে 12 তারিখ। কুন্তলবাবুর প্লাস্টার করা ভাঙা হাত নিয়ে তিনি আমাকে সঙ্গ দিচ্ছেন, আর আমি একের পর এক ফর্ম পূরণ করে সই করে নিচ্ছি। আজকে সকাল থেকে এই দুপুর পর্যন্ত ঘুরে মোটে 7টা ফর্ম পূরণ করা হয়েছে। কিভাবে যে শেষ হবে কে জানে। দুপুরে একটা ছায়া দেখে সেখানে বসে টিফিন সারলাম।
আর কুন্তলবাবুকে কিভাবে সহজে কাজটি করা যায় সেটা বললাম। দেখি কুন্তলবাবু তো প্রায় লাফিয়ে উঠলেন। এরপর থেকে আমরা নতুন উপায় ধরলাম। একটা করে রাফ কাগজে প্রয়োজনীয় তথ্য জেনে লিখে নিতে থাকলাম আর নির্দিষ্ট ফর্মে সই করিয়ে নিচ্ছিলাম। বাকি দীর্ঘমেয়াদীগুলি বসে বসে পূরণ করার কাজ বাড়িতে সেরে নেওয়া যাবে। দুপুরের পর থেকে প্রায় 3 ঘন্টা মতন কাজ করার সময়ও পেয়েছি, আর তাতেই সই করা ফর্মের সংখ্যা 80 পেরিয়ে গেছে। সন্ধ্যার পর বাড়ি গিয়ে ফর্মগুলো পূরণ করে ফেললাম। পরদিন সকালেও ওই একই পদ্ধতিতে বাকি ফর্মগুলো সই করানোর পরে স্কুলে চলে এলাম। এখন বিভিন্ন স্কুলের স্যার ম্যাডামদের থেকে নানান রকমের কথাবার্তা শুনতে পাচ্ছি। কত নম্বর স্তম্ভে কি লিখতে হবে তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। সব কথায় কান দিতে না চাইলেও শুনতে হচ্ছেই। যাদের যেভাবে বলে দেওয়া সম্ভব তা বলে দেওয়ার চেষ্টা করাতে দেখতে পেলাম কেউ কেউ অযথা সমস্যা তৈরি করছেন। তখন তাদের এড়িয়ে যাওয়া ভালো মনে করে এড়িয়েই গেলাম। আর কুন্তলবাবু কিন্তু ভাঙা হাত নিয়েও আমায় সর্বদা সাহায্য করেই চলেছেন। যাই হোক, 17ই ফেব্রুয়ারি আমরা আমাদের তৈরি করা ম্যাপ ও সমস্ত পূরণ করা ফর্ম নিয়ে এসআই অফিসে গেলাম। দেখি সেখানে শুধুই হই হই চলছে। বেশ কয়েকজন রয়েছেন যাদের একটিও ফর্ম সম্পূর্ণ পূরণ করা হয়নি, কোথাও না কোথাও বাদ থেকেই গেছে। দেখলাম সেগুলো নিয়ে আলোচনাই হচ্ছে বেশি, কিন্তু একজনকেও পেলাম না যাকে আমার মতো এতগুলো ফর্ম পূরণ করতে হবে। প্রত্যেকের ভাগেই 100 থেকে 120টার মতো বাড়ি পড়েছে। এটা জানার পর আমি কুন্তলবাবুকে নিয়ে জয়েন্ট বিডিও স্যারের সঙ্গে দেখা করতে গেলাম। সব শুনে তিনি আমাদের জন্য আরও নতুন একজন এনুমারেটরের ব্যবস্থা করে জানালেন। তবে আমাদের একসাথেই কাজ করতে হবে। সেদিনই তিনি প্রশান্তবাবুকে আমাদের সাথে কাজ করার জন্য দিলেন। আরও 700টির মতো ফর্ম দিলেন। যদি আরও ফর্ম লাগে যেন 1 সপ্তাহ পরে নিয়ে যাই। আমাদের কাজ মোটামুটি ঠিকই হচ্ছে বলে জানালেন। শুধু একটা জায়গাতেই জোর দিতে বললেন, দেখো কারোর নাম যেন দুবার না ওঠে এবং কেউ যেন বাদ না যায়। প্রশান্তবাবু সেচ দপ্তরে কাজ করেন। একটা গভীর নলকূপ যা থেকে এখানে সেচের কাজ হয়, সেখানে পাম্প চালানোর কাজ করেন। প্রথমেই উনি জানিয়ে দিলেন, দেখুন স্যার, আমি লেখাপড়া খুব বেশি জানি না। কোথায় যে কি লিখতে হবে সেটা আমাকে বলবেন, ঠিক লিখে ফেলতে পারবো। কাজ তো আর ফেলে রাখলে হবে না, কাউকে না কাউকে তো করতেই হবে। দেখবেন ঠিক হয়ে যাবে। আমিও আর কথা না বাড়িয়ে 18 তারিখ সকালে 8টার সময় ফৈদরপাড়ার সামনে দেখা করব জানালাম। 8টা শুনেই প্রশান্তবাবু বললেন, সে কি করে হবে? সকালে বাজার করতে হবে, মেয়েকে স্কুলে পৌঁছে দিতে হবে। যত তাড়াতাড়ি করি না কেন স্যার, 11টার আগে তো হবে না। দেখলাম তর্ক করাটাই বৃথা, তাই ওনাকে বললাম, ঠিক আছে, আপনি 11টাতেই আসবেন, তবে মাইতি পাড়ায় দেখা হবে। পরদিন আমি ও কুন্তলবাবু ফৈদরপাড়া থেকে শুরু করলাম। পরপর বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু পাড়ার মাঝামাঝি জায়গায় একটা ত্রিপল ঘেরা ঘরে এসে সব কিছু কেমন গুলিয়ে গেল। যিনি উত্তরদাতা তার কথা যদি সত্যি হয়, তবে ওনার আর ওনার মায়ের বয়সের তফাৎ মোটে 4 বছর। আবার ওনার আর ওনার নাতির মেয়ের বয়সের তফাৎ মোটে 24 বছর। এইসব শুনে তো আমরা শেষে কুন্তলবাবুই একটা সহজ উপায় বলে দিলেন।
সবথেকে কম বয়সীর বয়স থেকে হিসেব শুরু করো। উল্টো পথে হিসেব করে সবার আনুমানিক বয়স বলে দিলেন, যা বড় বন্যার সাথে মিলিয়ে উত্তরদাতার বয়স বললেন, যা প্রায় মিলেই গেল। এরপরে ফৈদরপাড়ার আর কোনো অসুবিধা হয়নি। দেখি সবে 10টা বাজছে। কুন্তলবাবুকে বললাম, স্যার আপনি বরং স্কুলে যান, ওই দিকটা দেখুন, আমি প্রশান্তবাবুকে নিয়ে মাইতিপাড়া শেষ করে চকের বেড়াপাড়া ধরি। তোমার অসুবিধে হবে না তো? আমি তো হাত ভেঙে পড়ে আছি। না স্যার, অসুবিধা হবে না, আপনি স্কুলে থাকবেন, সমাধি তাহলে নিশ্চিন্তে স্কুল চালিয়ে নেবে। ঠিক আছে, কোনো অসুবিধা হলে স্কুলে চলে এসো। ঠিক আছে স্যার। আমিও আর দেরি না করে মাইতিপাড়ার দিকে হাঁটতে থাকি। পকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন দিই। ধোঁয়া টানতে টানতে মাইতিপাড়ার দিকে হেঁটে চলেছি। একটা সরু আলপথ দিয়ে রাস্তা। রাস্তায় কোনো এক সময় ইট পাতা হয়েছিল, এখন ভাঙা টুকরোয় এসে ঠেকেছে। ঘাসের জঙ্গল হয়ে গিয়েছে, তবুও যেখানে ইট বিছানো ছিল সেখানে একটু কম। আর দুপাশের কথা বলতে গেলে বলতে হয়, কেউ যেন আধা পুরু কার্পেট বিছিয়ে দিয়েছে। বোঝাই যায় এই পথে লোক চলাচল খুবই কম। চকের মাইতিপাড়া ঢোকার সময় রাস্তাটা যেখানে দুভাগ হয়েছে, সেখানে প্রশান্তবাবু মেয়েকে সাইকেলে চাপিয়ে দাঁড়িয়ে আছে। ডান দিকে মাইতিপাড়া। আমাকে দেখেই প্রায় লজ্জিত হয়ে বললেন, মেয়েকে স্কুলে দিয়েই আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি মাইতিপাড়াতেই থাকবো, তুমি এসে আমার সাথে যোগ দিও। মাইতিপাড়ায় ঢুকে এক এক করে সব তথ্য জানতে পারি ও লিখতে শুরু করে দিই। ফর্মের উত্তরদাতার সই করিয়ে নিতেও ভুলি না। মাইতিপাড়ায় মোটে 12টি ঘর থাকায় তাড়াতাড়িই হয়ে যায়। দেখি 11:10 বাজে, কিন্তু এখনও তো প্রশান্তবাবু এলো না। কি আর করি, একটা সিগারেট ধরিয়ে বেড়াপাড়ার দিকে হাঁটতে থাকি। জানি ওখানে আমার জন্য কি অপেক্ষা করছে, তবু যেতে তো হবেই। এক ধার থেকে শুরু করে দিলাম। দেখি যা ভেবেছিলাম তার থেকেও দ্রুত কাজ হচ্ছে। এখানে এক জায়গায় বসে বসেই 80টা মতো ফর্ম সই করানো আর তথ্য জোগাড় করাও হয়ে গেল। শুধু 2 ঘর বাকি থাকলো, যারা এখন রিং বাঁধে থাকে। ঘড়িতে 1:30টার মতো বাজে। আজ বরং স্কুলে চলে যাই। কোনোভাবে প্রশান্তবাবুকে একটা খবর দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো ফোন নেই। প্রশান্তবাবুর ফোন নাম্বার কুন্তলবাবুর কাছে আছে, ওনাকেই একবার ফোনে কথা বলে নিতে বলবো। এইসব ভাবতে ভাবতে স্কুলের দিকে হাঁটতে শুরু করি। প্রায় 1 ঘন্টা হাঁটতে হবে, তবে স্কুলে তো পৌঁছতে পারবো। এই রোদে হাঁটতে হলে কে বলবে এখন বসন্ত চলছে। ঘামে চান না করে গেলেও শরীরের জামা কাপড় ভিজিয়ে দেওয়ার পক্ষেই যথেষ্ট। হাঁটতে হাঁটতে মনে মনে একটা হিসাব করে নিই। আজকে এখনো পর্যন্ত খুব খারাপ কাজ হলো না। বেড়াপাড়ায় 80টা, মাইতিপাড়ায় 12টা আর ফৈদরপাড়ায় 19টা, মানে মোট 111টা। এগুলোকে আজকে লিখে শেষ করে ফেলতেই হবে, কোনোভাবে আর ফেলে রাখা যাবে না। স্কুলে ফিরে কুন্তলবাবুকে সবটা জানিয়ে ফ্রেশ হয়ে টিফিন সেরে ফেললাম। সমাধি জানালেন আজ আর ক্লাস নিতে হবে না, উনি সবকটি ক্লাসেই কাজ দেখে পড়া দিয়ে রেখেছেন। সব সময় সমাধিকে ধন্যবাদও দিতে পারি না। এই সব কাজের জন্য ধন্যবাদ দিতে গেলে উনি আবার রেগে যান। তাই শুধু শোনা ছাড়া আর কিছু করারও থাকে না। অন্য কোনো কাজ না থাকায় ফর্মগুলো পূরণ করা শুরু করি। হঠাৎ দেখি প্রশান্তবাবু এসে হাজির। বুঝে যাই কুন্তলবাবু থেকে ধাতানি খেয়ে তড়িঘড়ি হয়ে এখানে এসেছেন। এসেই আমার থেকে প্রায় কেড়ে নিয়ে কাজ করতে চায়। কুন্তলবাবুই প্রশান্তবাবুকে কী করতে হবে বুঝিয়ে দেন। প্রথমে একটি ফর্ম নিয়ে তার সব স্তম্ভ পূরণ করতে যায়,
এবং কিছুটা লেখার পর আবার কি লিখবে জিজ্ঞেস করে। তখন কুন্তলবাবু আমাকে বলে দিতে বলেন। আমি পূরণ করা একটা ফর্ম দিয়ে দেখিয়ে দিই। তখনই হঠাৎ চোখে পড়ে প্রশান্তবাবু যেভাবে ফর্ম পূরণ করছেন সেটি আসলে ক্যান্সেল হয়ে যাবে। মানে শুধু আরও একবার পূরণ করতে হবে তাই নয়, উত্তরদাতাকেও খুঁজে বের করে তার সই করাতে হবে। যাই হোক, এই একটিমাত্র ফর্ম ছাড়া আর কোনো ভুল প্রশান্তবাবু করেননি। আমাদেরও খুব তাড়াতাড়ি সেদিন সমস্ত ফর্ম পূরণ করা হয়ে যায়। হঠাৎ প্রশান্তবাবু বলেন, বাকি ফর্মগুলোতে আগে থেকেই লিখে ফেলব। তাকে বারণ করি, আগামীকাল রবিবার, স্কুল ছুটি, তাই আমরা রিংবাদ শুরু করব ঠিক করে নিই। একইভাবে সকাল 8টায় রিংবাদের শুরুতে কালী মন্দিরের কাছে মিলিত হবার কথাও হয়। প্রশান্তবাবু 9টায় আসবেন জানালেন। তাকে বলি রিংবাঁধে ধরে এগিয়ে যেতে, আমি আর কুন্তলবাবু ওখানেই থাকব। কিন্তু বিকেল থেকে যে গুমোট ভাবটা চলছিল তা সন্ধ্যের পর প্রকট হয়ে উঠল এবং কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো বাতাস বইতেও শুরু করলো। 10-15 মিনিট যেতে না যেতেই বুঝতে পারি ঝড়ের দাপট বাড়ছে, সাথে বাজ পড়াও শুরু হয়েছে। বেশ কয়েকদিন সেন্সাসের কাজের জন্য বৈঠকখানায় যাওয়াও হয়নি, তাই আজ তাড়াতাড়ি কাজ শেষ করে স্কুল থেকে সোজা বৈঠকখানাতেই চলে এসেছি। আজ আবার বিপিন এখানে নেই, কি একটা কাজে একবার কলকাতায় গেছে, কালকে ফিরবে। রঘুদা জানায় গিন্নিমা খবর পাঠিয়েছেন, বামুন ঠাকুর ছোটবাবুর জন্য একটা মেয়ে দেখেছে আর আমাদের সকলকে একবার গিয়ে দেখে আসতে বলেছেন। আমিও রঘুদাকে যাব বলে জানাই। এদিকে ঝড়ের দাপট এমনই যে গাছপালাও উপড়ে ফেলবে বলে মনে হয়। কালকে সকালেই রিংবাঁধে যেতে হবে। এই ঝড়ের সঙ্গে বৃষ্টি নামলে তাহলে তো আর রক্ষে নেই। খালের পাশে উঁচু করে মাটির বাঁধ, বাঁধের উপরেও এক পাশে ঘর। এখানে মাটি ছাড়া আর অন্য কিচ্ছু নেই, তাই প্রচুর কাদা হবে, যা অতিক্রম করে প্রায় 5 কিলোমিটারের মতো রিংবাঁধ শেষ করতে হবে। প্রাথমিকভাবে আমি মনে করি 2 দিনে কাজটি শেষ করা যাবে, কিন্তু যদি অন্য রকম হয়। আর খুব বেশি ভাবারও সময় নেই, বাইরে ঝড়ের সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বিপিনদের বাড়িতে এখন ইলেকট্রিকও আসেনি, তাই এখনও এই পুরানো বিশাল বাড়িতে লণ্ঠনের সাহায্যেই অন্ধকার তাড়ানোর ব্যবস্থা করা হয়। এককালে এখানে বড় বড় ঝাড়বাতি জ্বলত, যা সারা রাত চারিদিক আলোকিত করে রাখত। কিন্তু সেসব এখন ইতিহাস। বর্তমানে কালি পড়া লণ্ঠনের আলো শুধু একটা ভৌতিক অনুভূতি জাগাতে পারে, কিন্তু ঘরদোর আলোকিত করে তুলতে পারে না। একা এইরকম পরিবেশ পেয়ে বাইসনটির মাথার দিকে তাকিয়ে রঘুদাকে জিজ্ঞাসা করি, আচ্ছা রঘুদা, তোমাকে সঙ্গে নিয়ে যে চিতাটাকে জমিদারবাবু মেরেছিলেন সেটি কোথায় গেল? সেটা তো বাবু জাদুঘরে আছে। বড় দাদাবাবু ঘরে তার বিশাল ছালটা মাথা সমেত দেয়ালে টাঙানো থাকতো, কিন্তু একদিন মেজদাদাবাবু কজন অফিসারকে ডেকে এনে ওগুলো জাদুঘরে পাঠিয়ে দেন। ও, মিউজিয়াম, আচ্ছা। ওই হলো বাবু, তোমরা বলো মিউজিয়াম, আর আমাদের কাছে ওসব জাদুঘর। কত পুরনো অস্ত্রশস্ত্র ছিল সেগুলোও দিয়ে দিয়েছে, কত কি বিক্রি হয়ে গেছে। সবার শরীরে জমিদারের রক্ত বইছে তো। কোন দিন জমিদার বাড়ির আচার আপ্যায়নে ঘাটতি দেখিনি। সেসব দিনের কথা কি আর ভুলতে পারি বাবু? এদিকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে শান্তনু হাজির। এখানে এসে যথারীতি বিপিনের পায়জামা ও ফতুয়া পরে ভিজে জামা কাপড় ছেড়ে ফেলে। ভিজে জামা কাপড় ছেড়েই রঘুদাকে তাড়াতাড়ি কিছু খাবারের ব্যবস্থা করতে বলে।
রঘুদাও শীঘ্রই মুড়ি, ছোলা, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সহযোগে আমাদের সকলের টিফিনের ব্যবস্থা করে। শান্তনু আমাদের লোক গণনার কাজ কেমন চলছে জিজ্ঞাসা করে। আমিও আমাদের কাজের হাল জানাই। শান্তনু বলে, দেখবি রিংবাদে যারা থাকে তাদের আগেই গোনা হয়ে গেছে। ফৈদরপাড়া আর বেড়াপাড়ার লোকেরাই তো রিংবাদে থাকে। তাহলে তো সুবিধাই হবে। আমি রিংবাদের ঘরগুলোকে গোয়াল চালা দেখিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। না, সব নয়, কিছু আবার ওখানেই থাকে। যাই হোক, কাল সকালেই যাব ওখানে। কথা বলতে বলতে আমাদের মুড়িও শেষ। দেখি রঘুদা চা রেডি করে ফেলেছে। টিফিনের পর চা, সাথে একটা সিগারেট, আলাদা মজ এনে দেয়। শান্তনু আবার সিগারেট খায় না। একটা প্লাস্টিকের ডিব্বায় খৈনি ও চুন রাখে। যখন প্রয়োজন হয় হাতে খৈনির সাথে চুন মিশিয়ে ডলতে থাকে। শেষে ঝাড়ার পর মুখে পুড়ে তার রসটুকু খায়। একবার মুখে খৈনি পুড়ে অনেকক্ষণ মাঠে একভাবে কাজ করা যায়। ফাঁকে তাই রঘুদার থেকে জেনে নিই, এককালে ফৈদর পাড়ায় নাকি ডাকাতরা বাস করত। তাদের থেকেই বেছে বেছে জমিদার বাড়ির লেঠেল নিয়োগ হতো। তবে সেসব বহুদিন আগেকার কথা। এখন ওদের না আছে কোনো জমি জায়গা, না আছে কোনো টাকা পয়সা। এদিকে ওদিকে অন্যের জমিতে জন খেটে যেটুকু যা হয় আর কি, তাতে ভালোভাবে পেটও ভরে না। এখন কেউ কেউ হকারি করতে বেরিয়ে পড়েছে। তবে বাবু, ওদের খুব বেশি ঘাটাবেন না, আর দুপুরের মধ্যেই কাজ শেষ করে চলে আসবেন। কেন গো রঘুদা? এই তো এই তো না, তোমাদের না এই জন্য কোনো কথা বলতে নেই। আচ্ছা আচ্ছা, আমি সকালে গিয়ে দুপুরের আগেই চলে আসব। ঠিক আছে, তোমরা একটু গল্প করো। আজ আর বাড়িতে গিয়ে রান্না করতে হবে না, এখানেই রান্না করে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে সবাই বৈঠকখানাতেই থেকেছো। না গো রঘুদা, অনেক কাজ পড়ে আছে, এখানেই না হয় খেয়ে নেব, তারপর বাড়ি ফিরতে হবে। সে তখন দেখা যাবে খন। এই বলে রঘুদা বাড়ির ভিতরে চলে যায়। বাইরে ঝড় কমে এলেও বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে। এমন অসময়ে বৃষ্টি পরিবেশের উষ্ণতা খুব কমিয়ে দিয়েছে। এমন সময় শান্তনু উঠে দাঁড়িয়ে বাইরের দরজাটা খোলে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে চারদিক আলোকিত হয়ে উঠলে বাইরে বৃষ্টির বহরও দেখতে পাওয়া যাচ্ছে। সত্যি, প্রকৃতির কাছে মানুষ কত তুচ্ছ, এই কথাটা পরিষ্কার করেই বোঝা গেল। দরজার বাইরে প্রতিদিনের মতো ভুলো তার নির্দিষ্ট জায়গাতেই শুয়েছিল। হ্যাঁ, এখন সে উঠে দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছে। আজকের গল্পপাঠ কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।